উনি বলছেন যারা ধরেই নিয়েছেন যে আমরা একটা সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে বড় দল, আমরা নির্বাচন হলেই ক্ষমতায় যাব, এই ধরনের কোনো গ্যারান্টি কিন্তু নাই। তারেক রহমান বলছেন ভিডিও, তারেক রহমানও বলেছে, ইয়েস, এই কালকেই বোধহয় বলেছেন। তো তারেক রহমান যেটা বলছেন আর মির্জা ফখরুল রহমান ইসলামরা যা বলেন, এটা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। what the India want, because এর না সরালে ইন্ডিয়া শান্তি পাচ্ছে না। যে জন্য আমি একটা কিছুদিন ওই ইমেইলে একটা করেছি, আমার একটা ভয় হচ্ছে যেভাবে জিয়াউর রহমানকে এলিমিনেট করা হয়েছে, আই এম অ্যাফ্রেড মানে ইউনেস্কো সেইভাবে সরানোর কোন একটা পরিকল্পনা দিল্লিতে বিএনপি যদি ভারতের গোলামি করে, অর্থাৎ ভারতের নীতিতেই তারা চলে, তারপরেও কি বিএনপি কে ভারত ক্ষমতায় আনবে বা বিএনপি ক্ষমতায় যেতে ভারত সহায়তা করবে? দর্শক, এটা আমরা কিছুটা হলো অনুমান করতে পারি। এবার এই বিষয়টা নিয়ে নতুন তথ্য দিয়ে আলোচনা করেছেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং ৭৫ আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের মহানায়ক কর্নেল রশিদ। তিনি বলেছেন, বিএনপি যতই গোলামি করুক ভারতের, ভারত কখনোই বিএনপিকে ক্ষমতায় আনবে না। আর এটা বিএনপির অন্য নেতারা না বুঝলেও তারেক রহমান সুন্দরভাবেই বুঝতে পারেন। পাশাপাশি তার মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে এবং ৭৫ আগস্টের ঘটনায় তিনি আলোচনা করেছেন। তার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সম্পূর্ণ আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। তিনি পানিতে পড়ে যান, সে এক গল্প তিনি তার বইতে লিখেছেন, আমার সঙ্গে গল্পেও বলেছেন। এই বীর সেনানী কর্নেল রাশেদ চৌধুরীকে হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল ক্যাঙ্গারু কোর্টে। তিনি এখন বিদেশে অবস্থানরত। তিনি আমাদের সামনে আজ তাঁর চিন্তাধারা, যুদ্ধকালীন, যুদ্ধের পরে, বর্তমানে বাংলাদেশে কি ঘটছে সে সম্বন্ধে তিনি খুবই ওয়াকিফাল। তিনি সাউথ এশিয়া জার্নালে এবং অন্যত্র রেগুলারলি লেখেন। আমি তার বাংলা লেখা দেখিনি, ইংরেজিতে লেখেন। অত সুন্দর ইংরেজি লিখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অপূর্ব লেখনী তার। কর্নেল রাশেদ চৌধুরী একজন জ্ঞানী, গুণী, শিক্ষিত সেনা অফিসার। আমরা তাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের দুটো মুক্তিযুদ্ধ ৭১ এবং ৭৫, দুই মুক্তিযুদ্ধে তাকে পেয়েছি আমরা। ২০২৪-এর পট পরিবর্তনের পরে, আগে ও পরে কি ঘটলো এই ব্যাপারে ওনার সঙ্গে একটু ইনফরমালি আলাপ করব। আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা বাংলাদেশের ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন একজন ইতিহাস সৃষ্টিকারী। আপনারা শুধু মেজর ডালিমের নাম শুনেছেন, কেননা উনি রেডিওতে ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, বিপ্লবী সেনাবাহিনী দেশকে মুক্ত করেছে, খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। কিন্তু সেখানে তো আরো ১০-১১ জন ছিলেন তাদের সঙ্গে। তাদের একজন বীর সেনানী হচ্ছেন রাশেদ চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা জানি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম হয়েছিল, কিন্তু জন্ম নেবার কিছুদিন পরে শেখ মুজিবের নেতৃত্বে অচিরে বাংলাদেশ ভারতের একটা স্যাটেলাইটে পরিণত হলো, উপগ্রহে পরিণত হলো। সেটা ১৯৭৫ সালের অগাস্ট মাসের পট পরিবর্তনের পরে আমরা সেই ভারতের উপনিবেশ হওয়ার চাইতে ভারতের উপনিবেশ হবার হাত থেকে বেঁচে গেলাম, তবে খুব অল্প সময়ের জন্য। এই দিকগুলোই আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্নেল রাশেদ চৌধুরীর, যে আপনি কিভাবে দেখেন ১৯৭১ থেকে ১৯৭৫, এবং তারপরে আমি আবার আসবো আপনার কাছে ৭৫-এর অগাস্টের পরের ঘটনা নিয়ে আমি দ্বিতীয় প্রশ্ন করব। আপনি এখন ৭১ সালে আপনি যে পালিয়ে আসলেন পাকিস্তান থেকে, তারপরে ১৯৭৫ সালের অগাস্ট বিপ্লবে আপনাদের ভূমিকা, আপনাদের নেতা কে ছিলেন, কাদের নেতৃত্বে আপনারা আন্দোলন করলেন এবং কিভাবে এই বিপ্লবটা সংগঠিত হলো, এই ব্যাপারে আপনার সঙ্গে আজকে প্রথম আলোচনার বিষয়বস্তু। ধন্যবাদ কর্নেল রাশেদ চৌধুরী। ধন্যবাদ তাজাসমি ভাই, আপনি আপনার এই
সুপ মানে কিভাবে বলবো, বিখ্যাত শোতে আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনি একজন শিক্ষিত, অভিজ্ঞ, ঐতিহাসিক বিশ্লেষক, সেই আপনার কাছে আমি অতি নগণ্য, ছোট্ট। আপনার এই মানে এই বিশ্লেষণের সাথে আমি খাপ খাই কিনা জানি না, তবুও যে আপনি যোগ্য মনে করেছেন তার জন্য আপনার কাছে অনেক শুক্রিয়া। আপনি যেসব গুণাবলী বা আমার প্রশংসা করেছেন এই গত 1 মিনিট 2 মিনিট ভরে, সবগুলোর প্রাপ্য আমি হব কিনা জানি না, তবু আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার অগণিত দর্শক এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, এবং তারাও যে এটা দেখছে তাদের সবাইকে আমি শ্রদ্ধা ভরে সালাম করছি। আপনার প্রশ্ন ছিল আমি 71-এ আমার রোলটা কি ছিল, আপনি কিছুটা অলরেডি বলেছেন। ইয়েস, যুদ্ধ যখন শুরু হয় 71-এ, আমি পাকিস্তানে ছিলাম, প্রথম সিয়ালকোটে। প্রথম 1.5-2 মাস আমি খুব একটা কিছু জানতে পারিনি, কারণ ওখানে খবরাখবর খুব একটা পুষতো না। তারপরে যখন একদিন, আর তখন পাকিস্তানে কিন্তু বিদেশি খবরের কাগজ এগুলো আসা বন্ধ হয়ে গেছিল পশ্চিম পাকিস্তানে, আর বাংলাদেশ থেকেও খবর টবর আসা খুব একটা হতো না। তো একদিন ঘটনাক্রমে একটা বিদেশি কিছু খবরের কাটিং আমার কাছে আসলো, দ্যাট ওয়াজ মে প্রথম দিকে। ওগুলা পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। ইন দ্য সেন্স, এর যে ওই খবরের মধ্যে ছিল যে বাংলাদেশে 25শে মার্চের পরের থেকে যে হত্যাযজ্ঞ চালাইছিল পাকিস্তান আর্মি মানে বাঙালিদের উপরে, সেটা পুরাপুরি সব কাহিনী, ইমেজ সহ সেগুলো আসছিল। কারণ তার আগে কিন্তু আমি মোটামুটি একটু কতটা পাকিস্তানের পক্ষে ছিলাম, কিন্তু এগুলা পড়ে আমার নিজের উপরে ধিক্কার আসলো যে আমি এইসব লোকদের জন্য এত মানে লয়ালটি ছিলাম তাদের প্রতি, আমার নিজের উপরে ধিক্কার আসলো, তখন আমার মাথা খারাপ হয়ে গেছিল। যাই হোক, সেখানে অনেক প্ল্যান ট্যান করে আমি কয়েকবার চেষ্টা করলাম। আমি আগে কিন্তু এয়ারফোর্সে ছিলাম, প্লেন চালাইতে শিখছিলাম, রিজার্ভে থাকতে একবার চিন্তা করছিলাম আমি মানে ইভেন প্লেন একটা চালাই নিয়ে যাওয়ার উদ্ভট চিন্তা, যদিও তখনকার ক্রেজি সিচুয়েশন, এরকম চিন্তা করছিলাম, সেটা সফল হয় নাই। তারপরে শিয়ালকোট দিয়েও 2বার স্থলপথে চলে যাওয়ার চেষ্টা করছিলাম, একবার তো ধরা পড়ে গেলাম, যাও পড়ে আসলাম। তো 3বার চেষ্টা ব্যর্থতার পরে তারপর আমার পোস্টিং হলো লাহোরে আসে অনেক মানে বহুত কাহিনী আছে, অত কিছু বলতে চাই না। আমাকে বর্ডারে পাঠালো, সেখান থেকে সপ্তাহখানেকের মধ্যে আমি প্ল্যান করে দেখলাম যে হাইটে চলে আসলে আমি চলে আসতে পারতাম, কিন্তু প্লেন নিয়ে যেতে চাইছিলাম, সেটা যখন সফল হলো না, আমি যে অন্তত কিছু একটা নিয়ে যাই, তখন জিপ নিয়ে যাবো চিন্তা করছিলাম। আমার ব্যাটম্যান ছিল বাঙালি, তাকেও সব সাথে করে নিয়ে রাত্রেবেলা এই ডিপ্লোমেটের মাছ দিয়ে একবারে পাগলের মতো, আমি মনে করবো এখন যদি ওটা চিন্তা করি এটা ক্রেজি, বাট সাকসিডেড। বাট ভারতের কাছে কাসুর রিভারে যখন আসি রাত্রেবেলা, বুঝতে না পারে নদী মানে পাড়ের মধ্যে দিয়া উল্টা পাল্টা জিপ নিয়ে পানিতে পড়ে গেলাম। যাও আল্লাহর মেহরবানি ছিল, বাচ্চা উপরে আসছি। তারপরে ইন্ডিয়া হয়ে দিল্লি থেকে মুজিব থেকে আগরতলা, মাসিমপুর হইয়া মানে জেনারেল জিয়াউর রহমানের জেড ফোর্সের আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা আর্টিলারি গোলন্দাজ বাহিনী মানে গঠিত করা এবং ওটা নিয়ে মানে যুদ্ধে যাওয়া। যাক 2-3 সপ্তাহের মধ্যে রেডি টু আমরা যুদ্ধে গেলাম। তারপরে যুদ্ধ হলো, শেষ হলো। আমার শেষ অ্যাকশনটা আমি একটু বলছি, এটা সিলেটে ছিল। আমাদের গান পজিশন ছিল সুরমা নদীর দক্ষিণ পাশে, নদীর প্রায় 1 মাইল দূরে। আর আমার ওপি পজিশন ইউজুয়ালি আমার গাছ টাছ, তখন ওখানে তো কোনো এস্টাবলিশ ওপি পজিশন, আমি গ্রামের ছেলে, গাছে টাছে চড়তে পারি, বিরাট একটা গাছের মধ্যে অনেক উপরে উঠে আমার ওপি পজিশন মানে অবজারভেশন পজিশন, সেখান থেকে আমার লাস্ট মানে সালভোটা আমি ওখান থেকে করছিলাম। তো সেখানে আমরা খবর পাইছিলাম আমি যে পাকিস্তানিরা কনসেন্ট্রেট করছিল সিলেটের শহরের উত্তর দিকে একটা কলেজ, মনে হয় আদম কি একটা কলেজ ছিল, সেই কলেজে, সেটা নাকি এখন ক্যাডেট কলেজ এসেছে, সেখানে তারা কনসেন্ট্রেট করছিল। তো দ্যাট ওয়াজ মাই টার্গেট। তো ওখানে আমি গাছের উপরে উঠে আমি ওটা
ঠিক করতে পারলাম এবং ওটা ম্যাপের মধ্যে নির্দেশ করে আমার গান পজিশনে মানে টার্গেটটা দিলাম। তার কিছুক্ষণ মানে গোলা করার পরে হঠাৎ পিছনে তখন কর্নেল রশিদ মানে মেজর রশিদ আমার ইউনিটে জয়েন করছেন কিছুদিন আগে। উনি আমাকে তখন ওয়াকি টকিতে ফোনে বললো যে রাশেদ আর গোলাগুলির দরকার নাই, ও বেটাদেরকে আর সাজা দেওয়ার দরকার নাই, সিজফায়ার হয়ে গেছে। আমি বললাম যে আমি তো এমন খবর টবর শুনি না, আমি রেডিও টেডিও শুনি, আমি তো এটা শুনি টুনি নাই। তো আমি বললাম আপনি কি কমান্ডারের কাছ থেকে কোনো নির্দেশ পেয়েছেন? কমান্ডার মানে জেনারেল জিয়ার থেকে কোনো, কর্নেল জিয়ার থেকে কোনো নির্দেশ পেয়েছেন? উনি বললেন যে না আমি এখনো পাই নাই। তো আমি বললাম যে আমি তো এখনো গোলাগুলির আওয়াজ শুনছি, চতুর্দিকে যুদ্ধ বন্ধের তো কোনো নির্দেশনা আমি দেখতেছি না। তবু আমি ঠিক আছে দেখবো, যদি সিজফায়ার হয়তো হলো আমি আরো 2-4টা সালবো মানে প্রত্যেকটা গান ওখানে ফায়ার করে আমি সিজফায়ার করে নেব। দ্যাট ওয়াজ মাই লাস্ট অ্যাকশন। দ্যাট ওয়াজ আই থিংক অন 15th of December 1971। তারপর সেখান থেকে যুদ্ধ শেষ হলো, আমরা গেলাম। তো দুইটা ব্যাপারে আমার একটা খটকা লাগলো। তারপরে প্রথম ব্যাপার হলো একদিন আমরা আমাদের পজিশন ছিল শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে একদিন দেখলাম যে বিরাট আর্মামেন্ট জমা হয়ে আছে। একজন ইন্ডিয়ান কর্নেল, বাঙালি কর্নেল ওগুলা হিসাব কিতাব করতেছেন, তার সাথে কিছু অফিসার সৈনিকরা আছে। আমার কাছে একটু অদ্ভুত লাগলো, আমি কাছে যাই জিজ্ঞেস করলাম হোয়াট আর ইউ ডুইং। তো উনি প্রথম আর প্রশ্নটাতে একটু আশ্চর্য হয়ে গেল, হু দ্য হেল আই এম টু আস্ক হিম দিস কোশ্চেন। যাই হোক উনি বললেন যে ইয়েস আই এম ডুইং স্টক টেকিং। তখন আমি ওনাকে পাল্টা বসতে, ওয়াই, দিস ইজ আওয়ার জব, because these weapons belong to us. They are Pakistani weapons and we should get it. We should do it. He didn't like my question, obviously. তো অনেকদিন আমি তখন ছোট ক্যাপ্টেন, নগণ্য মানে আমি ছোটখাটো একজন ক্যাপ্টেন, তাকে এসব প্রশ্ন করছি, সে এমনি একটু খেপে গেছে। তারপরে অনেকক্ষণ দেখে বলে যে দেখো তোমাদের এসব হাতিয়ারের দরকার নাই, আমরা আছি, আমরা তোমাদেরকে হাতিয়ার দেবো, আর তোমাদের ডিফেন্স ফোর্সের এবার দরকার কি, ইন্ডিয়া ইজ দেয়ার টু হেল্প ইউ অলরেডি। মানে এইসব কথাবার্তা আমার পছন্দ হয় নাই। তখন তবু আমি বললাম সসম্মানে যে থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ হ্যাভ হেল্পড আস আ লট ডিউরিং দ্য ওয়ার। আমাদের সব সাহায্য করছেন, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু আমরা তো সবসময় আপনাদের উপরে এরকম ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবেন না। উইল হ্যাভ আওয়ার ওন আর্মি, উইল হ্যাভ আওয়ার ওন ডিফেন্স ফোর্সেস। তাদের জন্য আমাদের হাতিয়ার গুলা চাই, আর এসব পাকিস্তানি এটা আমাদের পাওনা এগুলা। তো উনি কিছুক্ষণ দম থেকে দেখো, that is politicians, let them bother about this, I'm doing my job, please don't bother me. তাই আমি ওখান থেকে চলে straight away I went to Ziaur Rahman. His headquarter was at that time Sylhet railway station, that is সুরমা নদীর দক্ষিণ পাড়ায় রেলওয়ে স্টেশনে। আমি ওখান থেকে গেলাম তখন দুপুরবেলা। উনি একটা বুফে কারে, ট্রেনে একটা বুফে কারে লাঞ্চ করছিলেন। আমার মানে যাইয়া ওখানে ওনাকে একবার সেলিউট দিয়ে বললেন, স্যার আই হ্যাভ টু টক টু ইউ সামথিং। আমার কথাটা আসলে বললেন বসো, মানে খানা খাও। আমি স্যার, আমি তখনও দাঁড়ায়, আমি না স্যার আই এম নট হাংরি, আই ওয়ান্ট টু টক টু ইউ সামথিং। আমার পাশে ছিল তখন জিয়াউদ্দিন, ক্যাপ্টেন মানে পাটোয়ারি, আরো কয়েকজন অফিসার ওই ইউনিটে ছিলেন। ওনারা আমাকে ইশারা দিয়ে বললেন যে চুপ থাকতে, কথাটা বলতে না। অর্থাৎ ওদের মধ্যে এসব কিছু আলাপ হয়েছে না, এই ব্যাপারে ওরা কথা বলতে চাচ্ছিলেন না। তো তো আমি উনি এবার জিয়াউর রহমান, আমি যখন বললাম যে আমি খানা, জিয়াউর রহমান তখন একটু ধমক দিয়ে বললেন সিট ডাউন। তখন আফটার অল ইজ এ কর্নেল, আমি বসে গেলাম। তো একজন সিপাহীকে বললেন যে সাহেবের জন্য খানা নিয়ে আসো। খানা আসলো, খানা খাইতে খাইতে দেখলাম জিয়াউর রহমান কোনো রিয়াকশন আমি ওনার দেখলাম না, এটা একটু আনলাইকলি। তো কিছু খাইতে খাইতেই উনি তো বলছিলেন যে তারাও যুদ্ধ করছে, মানে ইন্ডিয়ার কথা বলছেন, তারাও যুদ্ধ করছে, তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তারা কিছু নিতে চায় নেই। আমার কাছে জবাবটা ঠিক লাগলো না, কারণ জিয়াউর রহমান নামে যতটুকু জানি হি ইজ নট অফ দ্যাট টাইপ। তখন মনে হইলো যে উনি অন্য কারো কথা আমাকে শোনাই দিতেছেন। আমি একটা জবাব দিতে চাইছিলাম, তখন জিয়াউদ্দিন ছিলেন আমার পাশে, উনি আমাকে ঠোঁটের মধ্যে আঙ্গুল দিয়ে ডোন্ট টক অ্যাবাউট ইট, ইটস ওকে, দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট। এই খটকান আমার লাগলো, কেন আমাদের হাতিয়াররা ওরা নিয়ে যাইতেছেন কেন? আপনারা সবাই মেজর জলিলের কাহিনী জানেন। মেজর জলিল ওগুলা বাধা দিতে গেছিল, হি ওয়াজ অ্যারেস্টেড, কোর্ট মার্শাল এন্ড অল দ্যাট। আরো অনেক কাহিনী আছে। এবং আমি যে এই প্রশ্নটা করেছিলাম ওখানে বাধার ব্যাপারে, এটা পরে জানতে পারলাম যে এটা it was not lost, the message has gone to higher ups, যে জন্য
আমার যে মুক্তিযুদ্ধের খেতাব, that has been cut down and I was immediately taken off from my unit and placed in attachment with One Bengal. সে আরেক কাহিনী। তারপর যুদ্ধের পরে আপনার যে প্রশ্ন ছিল, পরবর্তী যে কয়েক বছর শেখ মুজিবের আন্ডারে বাংলাদেশ ছিল, তার পরিস্থিতি আমরা সবাই সেসব কাহিনী জানি। এটা আমার কিছুদিন আগে আমি একটা সাক্ষাৎকার দিছি যুগান্তরে, সেখানে আমি উল্লেখ করেছি 72 জানুয়ারিতে মানে শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে ফেরত আসে, he was the most loved person. Yeah. The way he received the reception in Dhaka airport and Sarwardi Uddan, I doubt দুনিয়ার অন্য কোন নেতা এমন ধরনের ভালোবাসা তার লোকজন থেকে পেয়েছে কিনা আমার জানা নাই। Whereas এই জিয়া রহমান এবং জিয়া রহমান এই শেখ মুজিবের জন্য লোকে ইভেন রোজা রাখছিল, তখন জানার ওই মানে পেটে কি একটা অপারেশনের জন্য গেছিল মস্কোতে, রোজা রাখছিল, এত দোয়া করছিল এই লোকটার জন্য, তার ভালোর জন্য। Whereas 2-3 বছরের মাথায় he became the most hated person. এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আপনারা তখনকার দিনের দেখেছি এক্স্যাক্টলি। এবং মানে ইন্ডিয়ান প্রখ্যাত সাংবাদিক খুশবন্তিকে নাম আপনার শুনেছেন মনে হয়, ইলাস্ট্রেটেড উইকলির এডিটর খুশবন্ত সিং, বিখ্যাত। উনি ওনার একটা আই থিঙ্ক 75 না কবে উনি ওনার একটা এডিটোরিয়ালে বলেছিলেন যে মুজিব উইদিন 3 years of his rule he became the most hated person. যারা তাকে সামনে বঙ্গবন্ধু বলে, পিছনে তারা বঙ্গশত্রু বলে গালিগালাজ করে। এটা আমার কথা না, এটা ওনার কথা। That is this thing Mujib has become. Why? The man who was the most loved person, he has suddenly become the most hated. Why? We don't have to go far to find the answer. প্রথম, রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী কি করেছে দেশে সবাই জানে। 30,000 দেশপ্রেমী লোকদের হত্যা করেছে। আর এছাড়া রক্ষী বাহিনী ছাড়া ওদের লাল বাহিনী, সাদা বাহিনী, বিভিন্ন রকমের বাহিনী টানি দিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগের কি যে রাহাজানি অত্যাচার করেছে, এটা সবাই জানে, সব কাহিনী জানে। তারপরে 74-75 একটা দুর্ভিক্ষ হয়, সবাই জানে, এবং ইট ওয়াজ এ ম্যান মেড ফ্যামিন। এবং এটাও আমার কথা নয়, এটা অমর্ত্য সেনের কথা, কারণ এটা ম্যান মেড ছিল। এটা কারণ ম্যান মেড এই জন্য খাদ্য দ্রব্যের অভাব ছিল না, বিদেশ থেকে আসছে, চতুর্দিকে থেকে, ইভেন আমেরিকা থেকে গেছে যারা তখনও বাংলাদেশকে রেকগনাইজ করে নাই। আমেরিকাতে অনেক খাদ্যশস্য প্রচুর ছিল, কিন্তু এইসব খাদ্যশস্য লোকদের কাছে পৌঁছে দেয়, ভোকা লোকদের কাছে পৌঁছে দেয়, তারা মরছে। এবং এই ফ্যামিনে ডাইরেক্টলি মরছে 5 লাখের মতো, এবং ইনডাইরেক্টলি মরছে আরো 10 লাখের মতো। এটা এই ম্যানমেডের। অথচ তখন আমি ঢাকায় ছিলাম, আপনারা কোথায় ছিলেন জানি না, পথে ঘাটে আমরা মরা লাশ দেখছি। তখন আঞ্জুমানে মফিদুল ইসলাম একটা অর্গানাইজেশন ছিল, তারা এগুলা দাফন টাফনের কাজ করতো। তারা হিমশিম খেয়ে যেতেছিল এইসব মানে মুদ্রাকে দাফন করা। কাপড় নাই, কলা পাতা দিয়ে ওদেরকে অনেক ক্ষেত্রে দাফন করা হয়েছে। মহিলাদের পরার কাপড় ছিল না, তারা ঘরের থেকে বাইরে হইতে পারতো না। অনেকে তো ওই বাসন্তীর কাহিনী আমরা সবাই জানি, আমি এগুলো বলতে চাচ্ছি না। তো এই পরিস্থিতি কিন্তু মুজিবের নিজের বা তার সাঙ্গপাঙ্গদের খানার কোনো অভাব ছিল না। উই নো হাউ রয়্যাল স্টাইল শেখ মুজিবের 2 ছেলে কামাল এবং জামালের বিয়ে হয় 75 জুলাই মাসে, 14 জুলাই। 75 14 জুলাই কামাল এবং জামালের বিয়ে হয় গণভবনে রয়্যাল স্টাইলে। কি জাঁক জমক করে, মানে মনে মুক্তার মুকুট টুকুট পরে, নয়রত্নের মুকুট। এক্স্যাক্টলি। আপনার মনে আছে তখন শেখ সাহেব বলেছিল এখন বিয়ে হবে বেলি ফুলের মালা দিয়ে। এক্স্যাক্টলি। আর নিজের ছেলেদের বউদের দিয়েছেন নয়রত্নের মুকুট। এক্স্যাক্টলি। আর সেই বছরেই মুজিবের জন্মদিনও পালন হয় শান শকাতে। আমি তখন কুমিল্লাতে, ছবিতে দেখেছি, বৃষ্টি পড়তেছে একবারে ইন বাকেটস।
সেই বৃষ্টির মধ্যে দিয়া প্রসেশন, ধানমন্ডির সামনে দিয়া 32 নম্বর সামনে দিয়া প্রসেশন যাইতে, বৃষ্টির মধ্যে দিয়ে মহিলাদের কাপড় চোপড়ের মানে ভিজে টিজের অবস্থা দেখি মানে কি হয়েছে এটা বোঝা যায়। তো আমি বলতে চাচ্ছিলাম যে এত কিছু সত্ত্বেও শেখ মুজিব এবং তার সাঙ্গপাঙ্গের খানার কোনো অভাব ছিল না, লাখে লাখে লোক পথে ঘাটে বলছে। এসব পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের অবস্থা তখন, খবর কাগজে আপনি যদি মনে করেন ভাসানীর একটা তখন পেপার ছিল হক কথা, ওটা থেকে এগুলো আসতো। তখন তো এগুলো খুব একটা খবরের কাগজ আসতো না, কারণ সবকিছু মানে গভর্নমেন্ট কন্ট্রোল ছিল। কিন্তু হক কথা, তারপরে আরো মনে হয় জাসদের কি একটা পেপার টেপার ছিল, এগুলাতে মাঝে মধ্যে একটু আসতো। এগুলো খুললে গণকণ্ঠ, ইয়েস, এগুলাতে কিছু কিছু আসতো, দেখা যেত। অর্থাৎ আমি বলছি এগুলা কোনো আমার কথা নয় তাজ ভাই, এগুলা তখনকার চিত্র। এখনো আর্কাইভে গেলে ওগুলার পাতা উল্টালে আপনারাও দেখতে পাবেন কি হয়েছিল, কি পরিস্থিতি ছিল তখনকার দেশটির। এখন যারা যুদ্ধ করেছে আমার মতো ছোটখাটো লোক এবং অন্যান্য যারা যুদ্ধ টুদ্ধ করেছে, দেশটাকে স্বাধীন করেছে, তাদের মনের মধ্যে এটা লাগছে কি আমরা কি এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলাম? এখন কেন বাংলাদেশের এই পরিস্থিতি? আমরা মানে ইতিহাস বলতে গেলে তো আপনি তো ইতিহাসবিদ, ইতিহাস বলতে গেলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের কিচ্ছু ছিল না, জার্মানির কিচ্ছু ছিল না, ইটালির কিচ্ছু ছিল না। 10 বছর মাথায় তারা সবাই ডোরা নেশন হয়ে গেছে। তারপরে আমরা জানি লিটল টাইগার্সদের কাহিনী, যে মানে হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, এদের কাহিনী আমরা জানি। এরাও কিন্তু ধ্বংস হয়ে গেছিল, কিন্তু কিছুদিনের মধ্যে এরা সবাই পায়ে দাঁড়ায় গেছে। আমরা কেন হতে পারিনি? আমার মধ্যে এই প্রশ্নটা এসেছিল, আমরা কেন হতে পারিনি? কারণ আমরা যখন স্বাধীন হই, আমি 47 কথা বলছি, তখন কিন্তু পাকিস্তানের অবস্থা সাউথ কোরিয়া, মালয়েশিয়ার থেকেও ভালো ছিল, কিন্তু আমরা এখন আরো খারাপ হয়ে গেছে। এসব চিন্তা আমরা কিছু কিছু লোক, এবং এসব নিয়ে তো আলাপ আলোচনা করা যায় না, আর এমন তো মিলিটারিতে পলিটিক্স নিষিদ্ধ, তবু ভিতরে ভিতরে আমরা আলাপ করতাম। এই মনে করেন রশিদ, ফারুক, ডালিম, পাশা, এদের মধ্যে আমাদের নিজের মধ্যে একটা আলাপ আলোচনা হইতো যে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তারপরে লোক, দেশের জনগণ, খবরের কাগজে পড়ে লোক জনগণ যে যাতা কলে পিষিত হইতেছিল, তাছাড়া তারাও চাচ্ছিল যে এর থেকে মুক্তি, কিন্তু মুক্তির কোনো উপায় শেখ মুজিব রাখে নাই, কোন কনস্টিটিউশনাল ওয়ে উনি রাখে নাই, সব বন্ধ করে দিয়েছে। আর আমরা তো 4th অ্যামেন্ডমেন্টে উনি কি করেছেন এটা আমরা সবাই জানি, মানে উইদাউট ডিবেট হি মেড হিমসেলফ প্রেসিডেন্ট। তারপরে বাকশাল বানাইলেন, তারপরে সর্বময় ক্ষমতার মধ্যে নিলেন, সেসব অনেক কাহিনী আছে। এর থেকে মুক্তি পাওয়ার কি নিয়ে আমরা আলাপনা করছিলাম। আবার আরেকটা কথা, তখন কিন্তু আমার চাকরি নাই, আমার চাকরি হারায় ফেলাইছি আমি অন্য কারণে। তো তবুও কিন্তু যোগাযোগ ছিল বন্ধু বান্ধবের সাথে, রশিদের কথাবার্তা হইতো। তো আমার মনে আছে 15ই আগস্টের সপ্তাহখানেক আগে রশিদ একদিন আমাকে বললো যে তুমি কি ঢাকায় আছো? যে আছি, কোথাও তো যাওয়ার প্ল্যান ট্যান নাই, ঢাকা থেকো। আমি তখনও বুঝি নাই, আমি তখন কিছু ব্যবসা বাণিজ্য করতেছি, আমি মনে করছি উনি আমাকে বড় অর্ডার দিবেন, এই জন্য একটু খুশি। যাই হোক, 15ই আগস্ট 14ই আগস্ট যখন আসলো, উনি হন্য হয়ে আমাকে খুঁজতেছিলেন, পাইতেছিলেন না। মানে শাহরিয়ার এবং নূরকে লাগাইছে আমার পিছনে খুঁজে বাইর করতে। তখন আমি সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেছি, কিছু টাকা পয়সা রোজগার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য সারাদিন বাইরে ছিলাম। যাই হোক, আলটিমেটলি আর তারা আমাকে পেলো, পেয়ে আমার সেদিন রাত্রেই আমরা গেলাম। তো ডালিম, পাশা, হুদা, এরা সবাই ছিল, আমরা আলাপ আলোচনা করলাম। সে অনেক লম্বা কাহিনীতে আমি যেতে চাই না। তারপরে 15ই আগস্টের যখন ঘটনা ঘটলো, আমি কিন্তু বলতে গেলে 15ই আগস্টের আসল ঘটনাটার সাথে আমি 14ই রাত্রেই জয়েন করি, এর আগে পরিকল্পনা পর্যায়ে আমি ছিলাম না। এটার আপনি প্রশ্ন ছিল নেতৃস্থানিত কেটে ছিল, আমি বলবো এই যে 15ই আগস্টের নেতৃত্বে রশিদ এন্ড ফারুক, এই দুজনেই অ্যাকচুয়ালি অরিজিনাল পরিকল্পনা তাদেরই ছিল। তারপরে তারাই তারপরে আমাদেরকে লাইক ডালিম, পাশা, শাহরিয়ার, এদের সবাইকে এর মধ্যে ঢুকাইছেন, বিকজ দে নিড পিপল টু এক্সিকিউট দি প্ল্যান। একজন দুইজন তো করতে পারে না। তো আমার মতে পুরো প্ল্যানিংটা ফারুকের,
মানে কিভাবে কি টার্গেটের মতো প্ল্যানিংটা ছিল ফারুকের, পলিটিক্যাল জিনিস সামলানো ছিল রশিদের হাতে, যেমন খন্দকার মোশতাক আরো এগুলা তারা করেছে। কিভাবে কি করেছে আমি অত ডিটেল জানি না, এবং টার্গেটও কিভাবে সিলেক্ট করলো সেটাও আমি জানি না। আরেকটা জিনিস হলো, সেদিন কিন্তু মাত্র 2টা ইউনিট ছিল, লান্সার এবং আর্টিলারি, 2টা ইউনিটে ছিল ওই দিন ওই অংশধারী, কিন্তু আরেকটা ইনফ্যান্ট্রি ইউনিট যাদের জনবল বেশি, প্রায় 1000 সৈন্য, তাদেরও আসা একটা ইউনিটে 16 বেঙ্গল জয়দেবপুরতে আসার কথা ছিল। আনফরচুনেটলি ইট ডিডন্ট কাম, আইদার ইট চিকেনড আউট অর হোয়াট এভার দ্য রিজন। তখন ওটার কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমদ চৌধুরী, পরে মেজর জেনারেল মারা গেছেন ভদ্রলোক। উনি আসার কথা ছিল, whatever the reason he could make it. At one stage we thought whether we should abandon it, because infantry unit is a large unit and there's a major part and we wanted to have it. আমার মনে আছে তখন আমি বললাম যে I think we are committed, we cannot back out, we have to do whatever, and I have আমার বিশ্বাস আছে আমরা পারবো। তারপরে we went on, তারপরে সবকিছু হলো। ফার্স্ট বেঙ্গল লান্সার ইউনিটটা ছিল একেবারে ক্যান্টনমেন্টের উত্তর পাশে, তখনকার অ্যাবান্ডন্ড কুর্মিটোলা এয়ারপোর্টের পাশে, জি ওখানে সব জমায়েত হলো। এই জন্য আইসোলেটেড থাকাতে আমাদের একটু সুবিধা হয়েছে, যে অতটা আমরা যে রাত্রেবেলা তৈরি হচ্ছি বাইরে কেউ জানতে পারে না। আরেকটা জিনিস হলো অ্যাডভান্টেজ ছিল, ইট ওয়াজ থার্সডে নাইট। থার্সডে নাইট আবার আর্মিতে নাইট ট্রেনিং এর নির্ধারিত, সাধারণত নাইট ট্রেনিং হয় থার্সডে নাইটে। এবং রশিদ মানে আপনারা জানেন রশিদ একটা ইন্টারভিউ দিয়েছিল তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের কাছে, সেই আই থিঙ্ক 2008-এ, এটা 7-8 মাস আগে, এই 5ই আগস্টের পরে এটা ধারাবাহিক ভাবে দেখানো হয়েছে। সেখানে রশিদ মানে মেনশন করছিল যে তারা অলরেডি খালেদ মোশাররফের কাছ থেকে সিজিএস অলরেডি এটার পারমিশন নিয়ে নিছে যে তারা ট্যাঙ্ক এবং আর্টিলারি একটা কোঅর্ডিনেটিং নাইট ট্রেনিং করবে। তাদের মতলব ছিল আলাদা, কিন্তু দে হ্যাভ অলরেডি গট দি পারমিশন, সো ইট ওয়াজ অলরেডি মানে পারমিটেড দ্যাট দে কুড। অনেকে তাই মনে করছেন সেরকম একটা কিছু হবে, কিন্তু আমরা তো সেদিন অন্য প্ল্যান ছিল। তাই টার্গেট ডিস্ট্রিবিউট করা হলো, এক একজনকে এক এক জায়গায় হইলো, আমাকেও দেওয়া হইলো, সবাইকে দেওয়া হইলো, সবাই তাদের টার্গেট মানতে চাইলো। আমার টার্গেট ছিল রেডিও স্টেশন, আমার কাছে আমার সাথে মানে গোটা 50 সৈন্য ছিল, আমার এই প্রাক্তন ইউনিট 2 ফিল্ডের গোটা 50, আরো একজন অফিসার ক্যাপ্টেন মোস্তফা ছিল, আরেকজন ছিল কিনা জানি না, সুবিধা ছিল 2-1 আমার আন্ডারে। সো আমার কোনো অসুবিধা হয় না সেটা করতে। তারপরে ইয়েতে শেখ মুজিবের বাসায় ছিল, প্রথম ডালিমকে বলা হয়েছিল, ডালিম যেতে চায়নি, তারপরে আরেকজনকে দেওয়া হয়েছে, ওরা ছিল ওখানে। অত ডিটেল কাহিনীতে আমি যেতে চাই না, সেটা আমার ওই ইলিয়াসের কাছে আমি একটা জানুয়ারিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেটাতে আমি ডিটেল বলেছি। আমার বইতে ডিটেল আছে, সংক্ষেপেই বলেন। ওকে, সেটাই বলছি। অত মানে মিশন ওয়াজ সাকসেসফুল, এভরিবডি ওয়াজ ইন বেতার ভবনে। খন্দকার মোশতাক আসলো, অ্যানাউন্সমেন্ট দিল, ডালিম এসে একটা রেকর্ডেড ভয়েস দিল, ওটা বারবার চলতেছিল। তারপরে মানে কিছুক্ষণ পরে ওটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তখন 11টার দিকে মনে হয় খন্দকার মোশতাক হি গেভ এ স্পিচ। তারপরে কাহিনী মনে আমরা সব জানি। জি, তো আপনার পরবর্তী প্রশ্ন যে মানে আবার পরবর্তী প্রশ্ন কি ছিল, এটা হলো মানে 75। আমি আসছি ওখানে। ওকে, একটা জিনিস চাষ ভাই আমি একটু বলতে চাই, মানে 75 পরবর্তী পরিস্থিতি বাংলাদেশে, সেটাও আমরা জানি যে অনেকে এটাকে বিশেষ করে হাসিনার আমলে এটাকে বিভিন্ন ভাবে কালার দিয়ে থাকে, কিন্তু 75-এ শেখ মুজিবের পতনের পর, আমি হত্যা বলবো না, পতনের পর সারা দেশে যে আনন্দ উল্লাস, জি, সেটা আমরা সবাই দেখছি। খবর কাগজ বললে এখনো বা পুরা, আপনি যদি টিভির ফুটেজ দেখেন আপনি দেখতে পাবেন, একটা লোকের মুখে ইন্না লিল্লাহ শোনা যায় নাই, একটা লোকের চোখে পানি পড়ে নাই, একটা লোকের কোনো প্রতিবাদ আমরা শুনি নাই, কোথাও যায় নাই। অনেকে বলে তখন মার্শাল্লাহ ছিল, ট্যাঙ্ক ছিল, আরে ভাই ছিল, ঠিক আছে, ওরা তো ঢাকায় ছিল, ঢাকার বাইরে তো ওরা ছিল না। তো পুরা দেশের 7 কোটি বাঙালিদেরকে প্রতিবাদ করতে কে নিষেধ করেছিল? কারণ তো ঘাড়ের মধ্যে বন্দুক ধরে রাখে না যে তোমরা কেন এটা প্রতিবাদ করো নাই। অতএব আর মুজিবের জানাজায় লোক পাওয়া যাইতেছিল না,
এই পরিপ্রেক্ষিতে এখন যদি কেউ হাসিনা যেটা বলার চেষ্টা করতেছিল যে এটা এই হয়েছে সেই হয়েছে এই করছে এরা এসে একটা হত্যাযজ্ঞ চালায় দেশের ইতিহাস হেন তেন বহুত কিছু করছে, এগুলো আমরা সবাই আপনি আপনি ঐতিহাসিক হিসাবে আপনি সব জানেন, আমি ওগুলো ডিটেল জানতে চাই না। তারপরে বলেন। জি, হাসিনার আমলে যে বারবার আমরা শুনে আসছি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার ট্রাইব্যুনাল, সব জায়গায় বলা হচ্ছে কিছু বিপদগামী পাকিস্তানপন্থী সামরিক অফিসার তারা বঙ্গবন্ধুকে হত্যা করে এবং পরিবারকে হত্যা করে এবং সামরিক অভ্যুত্থান ঘটায়। এখন যাদের কথা আমরা বলছি, যারা পাকিস্তানপন্থী দ্বারা বিভ্রান্ত কিছু পাকিস্তানি সৈনিক, যেমন রাশেদ চৌধুরী আপনাদের সামনে বসে আছেন, মেজর ডালিম, কর্নেল, মানে যাদের নাম নিচ্ছেন সবাই বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা শেখ মুজিবকে হত্যা করেছেন এবং হাসিনার সরকার বলছে, আওয়ামী পন্থীরা নির্লজ্জভাবে বলছে, ভারতীয় মিডিয়া নির্লজ্জভাবে বলছে পাকিস্তানপন্থী সামরিক অফিসাররা এদেরকে হত্যা করেছে। এর চাইতে বড় মিথ্যাচার হতে পারে না। এরা যে আন্দোলনটা করলেন, যেটা রাশেদ চৌধুরী প্রথমেই বললেন যে ইন্ডিয়ান অফিসার পাকিস্তানি অস্ত্র শস্ত্র নিয়ে বলছেন লিস্টি করছি, এটা ছিল ভারতের যে আধিপত্য। 1975 সালে এটা জানা হয়ে গেল যে বাংলাদেশ বলে কোনো স্বাধীন দেশ নাই, দিল্লি ঢাকাকে নিয়ন্ত্রণ করে। শেখ মুজিবুর রহমান ইন্দিরা গান্ধীর প্রক্সি দেন। অনেক বড় বড় কথা বলা হয় যে শেখ মুজিবুর রহমান না থাকলে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে যেত না। এটা ভারতীয় সরকার, ভারতীয় জেনারেলদের এবং ইন্দিরা গান্ধীর পরিকল্পনা ছিল যে যদি এখন বাংলাদেশে ভারতীয় সৈন্য থাকে তাহলে দেশটা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না এবং পরে এটাকে বলা হবে অকুপাইড ইস্ট পাকিস্তান। এই স্টিগমা থেকে বাঁচার জন্য ইন্দিরা গান্ধী অনেক বিচক্ষণ ছিলেন। তিনি জানতেন আমাদের সৈন্য দিয়ে বাংলাদেশ দখল করে রাখতে হবে না, বাংলাদেশকে আমরা ক্রিপল বানিয়ে দিয়েছি, সরকার আমাদের, মুজিব আমাদের কথা অনুযায়ী চলবে, সুতরাং মুজিবকে যে কৃতিত্ব দেওয়া হয়। এই বঙ্গবন্ধু কিন্তু ইন্দিরা গান্ধী যখন মার্চ মাসে আসলেন 72 সালে, তখন তাকে বললেন আপনাকে কিন্তু ভারতীয় সৈন্য প্রত্যাহার করতে হবে। এটা মুজিবের বলার দরকার ছিল। এটা একটা ঐতিহাসিক মিথ্যাচার। শেখ মুজিবুর রহমান অনর্গল, আমি যেমন কথা বলছি একজন লেকচারার হিসাবে অনর্গল কথা বলতে পারি, শেখ মুজিবুর রহমান অনর্গল মিথ্যা কথা বলতে পারতেন খুবই কনভিন্সিং স্টাইলে। যেমন এটাই ঘটেছে, ভারতীয় উৎখাত। কিন্তু 75-এর পরে আমি এক লাফে চলে আসছি জিয়াউর রহমান। তাজ ভাই, এখানে আমি একটু এইটা আপনি যে 75 পত্রে এই যে ভারতীয় সৈন্য প্রত্যাহারের প্রশ্নে, এখানে আমি একটু যদি একটু মানে ইন্টারফেয়ার করতে চাই। আপনি ইতিহাসবিদ, আপনি জানেন, আমাকে একটু পেছন ইতিহাসে যেতে হচ্ছে। যে আমরা জানি 1947 সালে ভারত পাকিস্তান হয়, আলাদা হয় ব্রিটিশরা চলে যাওয়ার পরে। এবং আপনার এটাও নিশ্চয়ই জানা আছে ওই সময় কিন্তু সরওয়ার্দী, শরৎ বোস না শরৎ বোস মনে হয়, তারপরে অনেকে এক্স্যাক্টলি মানে ইয়ে আসাম বেঙ্গল আলাদা হিসাবে ইন্ডিপেন্ডেন্ট একটা করতেছিলেন। এটা কিন্তু ইয়েরও শেরে বাংলারও এরকম একটা চিন্তা ভাবনা ছিল। এবং এই নিয়ে সরওয়ার্দী এবং শরৎ বোস ওরা কিন্তু অনেক আন্দোলন করেছেন। এতে কিন্তু জিন্নার কিন্তু খুব একটা অমত ছিল না, এটা পারে নাই গান্ধী, নেহেরু এদের জন্য পারে নাই। আর তখন মাউন্ট ব্যাটেন কিন্তু ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু এই মাউন্ট ব্যাটেন ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই দিস হিন্দু লিডার্স। নেহেরু টেরা খবরদার এতে পা দিবা না, মানে ওই বেঙ্গলকে আলাদা করবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, ইন্ডিয়া বেঙ্গলকে আলাদা করে ইন্ডিয়া কিন্তু কোনোদিন তাদের
এক্সিস্টেন্স চিন্তা করতে পারে নাই। জি জি বাংলাকে আলাদা করে ইন্ডিয়া কোনোদিন কল্পনা করতে পারে নাই, বিকজ বেঙ্গল ওয়াজ দ্য সেন্টার অফ politics, center of resources, center of everything. Everything started from Bengal. If you know, Clive থেকে আরম্ভ করে সবকিছু বেঙ্গল থেকে শুরু হয়েছে। তারপরেও যখন পাকিস্তান হয়ে গেল দুই ভাগে, পশ্চিম পাকিস্তান, এটা কিন্তু ইন্ডিয়া কিছুতেই এটা হজম করতে পারে নাই যে আমার দুই পাশে দুইটা পাকিস্তান শত্রু দেশ আছে, আমি খুব মুশকিলে আছি। এবং তারা তখন থেকে পরিকল্পনা করতেছিল কিভাবে এই দুইটাকে আলাদা করা যায়। 1947 থেকে তার আমি বলছি, আপনি ঐতিহাসিকবিদ, আপনি জানেন। এটার আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রাক্তন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি JN দীক্ষিতের নাম নিচ্ছি, শুনেছেন? তাই তিনি একটা বই লিখেছেন, বিয়ন্ড লিবারেশন। বইটা আমার কাছে আছে। উনি কিন্তু বাংলাদেশেও মানে হাই কমিশনার ছিলেন। খুব ভালো লিখেছেন, অনেকগুলো বই লিখেছেন। এই বইটার উল্লেখ করেছি, উনি নিজে স্বীকার করেছেন যে পাকিস্তান বাংলাদেশকে মানে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করা পরিকল্পনা ইন্ডিয়ার, এটা 1947 থেকে। এবং তারা সব সময় এটা করে আসছে। এই সুযোগটা তাদের হাতে এসেছে 71-এ, মোক্ষম সুযোগ। এবং এই মোক্ষম সুযোগ ইন্দিরা গান্ধী কিছুতে হাতছাড়া করতে পারেননি, হাতছাড়া করতে চাননি। এই জন্য সর্বরকমের শক্তি দিয়ে, মরাল সাপোর্ট দিয়ে, সর্বরকম শব্দ দিয়ে মুক্তি বাহিনীকে ওরা সাহায্য করেছে। তারা মুক্তি বাহিনীকে স্যাংচুরি দিয়েছে, হাতিয়ার দিয়েছে, সব রকম সহায়তা দিয়েছে যে তোমরা সাকসেসফুল, আমরা আছি তোমাদের সাথে। প্রথম তারা বর্ডার দিয়ে করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে 7টা দফা যখন চুক্তি হয়, তারপরে থেকে একবার সরাসরি মানে ইন্ডিয়ান আর্মি এসে গেল মানে শেষের দিকে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি যে বাংলাদেশকে আলাদা করার এটা পরিকল্পনা ইন্ডিয়ার অনেক আগে থেকে, অনেক পুরানো ছিল। এই জন্যই ইভেন তাদের যুদ্ধটা 71-এর যে যুদ্ধটা, সে পুরা পরিকল্পনাটাই ছিল তাদের ওই রকম, যে আলাদা করা, শুধু আলাদা করা না, যে পুরো পাকিস্তানটা ইন্ডিপেন্ডেন্ট আমাদের আন্ডারে থাকবে। সেই জন্য তারা মুজিব বাহিনী বানাইছে, কাদেরিয়া বাহিনী বানাইছে। তারা কিন্তু এই মুজিবনগরের আন্ডারে ছিল না এইসব বাহিনীগুলা। দে হ্যাড দেয়ার ইন্ডিপেন্ডেন্ট স্কিমস আন্ডার র। জেনারেল সুজিত সিং কি জানি ওবান, সেই এগুলা পরিচালনা করতো আর কি। এগুলা করতেন তারা। মুজিবনগরের কথাই শুনতো না। আপনি হয়তো জানেন, মুজিবনগরে কিন্তু শেখ বণিক দাবি করছিল যে প্রধানমন্ত্রী আমি হব, তাজউদ্দিন নয়। হি ইজ দি মানে লিগাল হিয়ার। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল মুজিবনগরে, কিন্তু ছোকরারে কেউ তখন পাত্তা দেয় নি। প্রসঙ্গ নিয়ে আমরা পরে আলাপ করবো। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা কিন্তু ইন্ডিয়ার পরিকল্পনা আলাদা করা। যেমন 71-এর পরেও যে মানে বাংলাদেশ যদিও স্বাধীন হয়েছে, কিন্তু মুজিব বা পরবর্তী পর্যায়ে মানে হাসিনার আমলে ইন্ডিয়া পুরোপুরি এটাকে কবজা করে রাখছে। আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আপনি উল্লেখ করেছিলেন, যে এই যে ইন্ডিয়ান আর্মি প্রত্যাবর্তন করা, এটাও কিন্তু তাদের অরিজিনাল মানে এটা আগের থেকে প্ল্যান করা। জেনারেল স্যাম মানেকশ এটা আগের থেকে প্ল্যান করা, যে যুদ্ধ করে স্বাধীন করে তারা ওখানে থাকবে না। এটা তাদের অরিজিনাল প্ল্যান, যেটা আপনি বলেছিলেন যে তারা সৈন্য ওখানে রাখতে পারবে না। এই জন্যই যতই আওয়ামীরা মানে মানে মুজিবরা বলে আমার কথায় ওদেরকে ওইটা তাদের মিথ্যাচার, ওই প্রসঙ্গে আমরা জানি। আপনি যেহেতু ওই যে পার্টিশনের আগের কথা বললেন, গ্রেটার বেঙ্গলের পরিকল্পনা যখন হয়েছিল, কলকাতার হিন্দু বাঙালি ভদ্রলোকেরাও কিন্তু চায় নাই যে মুসলিম মেজরিটি একটা দেশ হবে। তারাও ঘোর আপত্তি করেছিল। ওই এরিয়াটা হচ্ছে আমার পিএইচডি থিসিসের এরিয়া, পার্টিশন। এখানে মাউন্ট ব্যাটেনের কথা যেটা আপনি বললেন, স্ট্যানলি ওয়ালপোল নামে একজন আমেরিকান ঐতিহাসিক আছেন, তিনি ওই নেহেরুর জীবনী লিখেছেন, জীবনও লিখেছেন। উনি স্ট্যানলি ওয়ালপোল নেহেরুর জীবনীতে বলছেন যে নেহেরুর সঙ্গে মিসেস মাউন্ট ব্যাটেনের প্রেম ছিল, পরকীয়া প্রেম ছিল। আর যে কথাটা আর কেউ বলে নাই,
স্ট্যানলি ওয়ালপোর তাহলে বইতে বলেছেন, আপনারা কেউ চেয়ার থেকে পড়ে যাবেন না। স্ট্যানলি ওয়ালপোর যেটা বলেছেন যে মাউন্ট ব্যাটেন ছিলেন বাইসেক্সুয়াল অ্যান্ড সো ওয়াজ নেহেরু। সেটা শুনি নাই, যাই হোক। নেহেরুর সঙ্গে মাউন্ট ব্যাটেনের গোপন কি বলে যৌন সম্পর্ক ছিল ছিল। as gay partners, এবং মিসেস মাউন্ট ব্যাটেনের সঙ্গে বাইসেক্সুয়াল নেহেরুর সম্পর্ক ছিল। এই দুইজনের এই ট্রায়াঙ্গুলার লাভ অ্যাফেয়ারের ফলে নেহরুর সাথে যে মানে রোজ মাউন্ট ব্যাটেনে ছিল এটা জানতাম আর কি। নেহরুর সঙ্গে মাউন্ট ব্যাটেনেরও সম্পর্ক ছিল, মিসেস মাউন্ট ব্যাটেনেরও সম্পর্ক ছিল। আমি বলছি না, স্ট্যানলি ওয়ালপোল বলছেন, এবং ডকুমেন্ট দিয়ে এর জন্য এই ত্রিমুখী প্রেম, এই ট্রায়াঙ্গুলার প্রেমের জন্য মাউন্ট ব্যাটেন যতটা পেরেছে ভারতকে সমর্থন করেছে। আমরা এখন মাউন্ট ব্যাটেন থেকে চলে আসি 1975 এর পরে, মুশতাক আহমদের টেনিউর খন্দকার সরি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন 7ই নভেম্বরের পরে। তো এখন জিয়াউর রহমান 81-এ তাকে হত্যা করা হলো। আমার যে প্রশ্ন, জিয়াউর রহমানকে কে হত্যা করালো? আমার যা সার্কমস্টান্সিয়াল এভিডেন্স যা পাওয়া যায়, ইন্ডিয়া অ্যান্ড থ্রু হোসেন মোহাম্মদ এরশাদ। জেনারেল এরশাদ একটা লোড ছিল, এবং এই যে জন্য এরশাদ ওই যে মঞ্জুর, জেনারেল মঞ্জুরকে হত্যা করার জন্য ঢাকা থেকে ক্যাপ্টেন কি নাম ইমদাদ, ক্যাপ্টেন ইমদাদকে পাঠিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পুলিশের কাস্টাডি থেকে নিয়ে তাকে হত্যা করলো জেনারেল মঞ্জুরকে, যাতে ভিতরের কথা ফাঁস না হয়ে যায়। কারণ জিয়া হত্যার ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। ঢাকা আনকনকোয়ার্ড রেখে মঞ্জুর এত স্মার্ট জেনারেল, উনি পাগল না যিনি চট্টগ্রামে বিদ্রোহ করবেন আর ঢাকায় এরশাদ ক্ষমতায় আছেন। এরশাদ মঞ্জুর আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং ভারতের আশীর্বাদ ছিল। ফলে এই যে 1982 এর সরি এই যে 24 মার্চ এরশাদ যে ক্ষমতা গ্রহণ করলো, ওইটা ছিল আসলে আবার ভারতের আধিপত্য আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো। 82 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ভারত এখানে শাসন করেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও ভারতের আধিপত্যবাদ থেকে উনি মুক্ত হতে পারেন নাই। ভারতপন্থীদের তার মন্ত্রী বানাতে হয়েছে। মওদুদ আহমদের মতো লোককে খালেদা জিয়া সোয়ালও করতে হয়েছে। যে মওদুদ আহমদ এরশাদের ভাইস প্রেসিডেন্ট ছিল, তাকে উনি ল মিনিস্টার বানিয়েছিলেন। সুতরাং আমার যে প্রশ্নটা হচ্ছে এখন, যে বাংলাদেশ 75 এর পরে মাত্র 82 পর্যন্ত স্বাধীন ছিল, 81 পর্যন্ত, 82 এর মার্চ থেকে যে ঘটনা ঘটা শুরু করলো, ভারতীয়রা আমাদের আবার দখল করে ফেললো। আমি শেষ দিকে চলে আসছি। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার কাছে জানতে চাই, যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 1971 এবং 75 সালে জনগণের সঙ্গে ছিল, কিন্তু 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে মানে ভারতের প্রভাবে এনে হাসিনাপন্থী বা ভারতপন্থী করে ফেলা হলো। সুতরাং 1975-কে বাদ দিয়ে কিন্তু 2024 চিন্তা করা যায় না। যারা বলেন 71-এ আমাদের প্রথম স্বাধীনতা, 2024-এ দ্বিতীয় স্বাধীনতা, তাহলে 1975-এ কি হয়েছিল? ওইটা অ্যাবর্টিভলি 5 বছর পরে ক্রাশ করা হলো, কিন্তু ওইটাও আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এখন 2024-এর পরে সেনাবাহিনীর রোল, আমরা এখানে চলে আসি। এখন ভারত হুমকি দিচ্ছে তারা চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগ দখল করে ফেলবে। চিকেন নেককে রক্ষা করার জন্য রংপুর বিভাগ দরকার, আর বে অফ বেঙ্গলে যাওয়ার জন্য চট্টগ্রাম বিভাগ তারা দখল করে ফেলবে। এ ধরনের হুমকি ইনফরমালি তারা দিয়ে যাচ্ছে। এখন এর প্রতিকার সম্বন্ধে আপনি কি বলবেন? বাংলাদেশের কি করা উচিত? আচ্ছা, ধন্যবাদ তাজ ভাই। আমি একটু জিয়াউর রহমানের মৃত্যুর অ্যাসাসিনেশনের কথা বললেন, এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে জিয়াউর রহমান যখন অ্যাসাসিনেশন 81-এ, আমি তখন বিদেশে ছিলাম। এরপরে এরশাদ একটা হোয়াইট পেপার পাবলিশ করে, আপনি যদি জেনে থাকেন। জি জি, মানে
ইট ওয়াজ এ হোয়াইট ওয়াশ। জি আমি বিদেশে ছিলাম, কত কিছু তখন জানতাম না। তারপরে দেশে যখন আসি, বেড়াতে আসি, আমার আবার মোটামুটি ছোট অফিসার হইলো বড় বড় কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর আমার যোগাযোগ আছে, মানে চিফ থেকে আরম্ভ করে আমি সবাই এসে সালাম দিতাম, কথা বলতাম, ওনাদের সাথে কথাবার্তা হতো, আলাপ আলোচনা হইতো। সে চিফ হোক, ডিজিএফআই হোক, যে কোনো লোক, মানে ইভেন চিটং এ ছিলেন জেনারেল মঞ্জুর, ওনার সাথেও আমার অনেক কথাবার্তা হয়েছে। তখন ডিজিএফআই ছিলেন মহব্বজান চৌধুরী, ওনার জি সাথেও বেশ আমার কথাবার্তা হয়েছে, আর এর সাথে সময় সব দেখা দেখা করতাম। এদের কথাবার্তার মাধ্যমে পরে আমি যখন জানতে পারলাম যে জিয়াউর রহমান কে কিভাবে এলিমিনেট করা হলো, পরে আরো বিভিন্ন লেখালেখির মাধ্যমে জানতে পারলাম যে এগেইন the whole thing was India planned. জি Whole thing, this elimination, because Zia was too independent জি to the comfort of India. জি তার ফরেন পলিসি, তার সবকিছুই ইন্ডিয়া থেকে দূরে, যদিও সে চাইতেছিল যে সবার সাথে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকুক, বাট জি on the basis of equality and equal sovereignty. এই জন্যই উনি সার্ক করেছিলেন, কিন্তু জি ইন্ডিয়ার বিরোধিতায় ওটা উঠতে পারে নাই, ওটা এখনো মুখ থাবড়ে পড়ে আছে। জি কিন্তু উনি এই জন্যই সার্ক করেছিলেন যে সবাই, এই 7টা দেশ, অরিজিনাল 7টা ছিল, 7টা দেশ সবাই ইকুয়াল ফুটিংয়ে রাজনৈতিক ক্ষেত্রে কথাবার্তা বলতে পারে। জি এইসব যাতে ইন্ডিয়া ভাবছে যে এই ব্যাটারে রাখা যাবে না। এবং 75 এর পরে হাসিনা 6 বছর ছিল ইন্ডিয়াতে। জি এই ইন্ডিয়াতে থাকাকালে তাকে এক্সটেন্সিভলি টিউটার করেছে, ইন্টেন্সিভলি টিউটার করেছে কিভাবে তার মানে জিয়াউর রহমানকে সরা যায়, তার বাপের মানে ইমেজটা পুনরুদ্ধার করা যায়। জি অবভিয়াসলি হাসিনা তো ছিল, এবং হাসিনাকে পাঠানো হয়েছে 81-এ, জিয়ার মরার 2 সপ্তাহ আগে জি পাঠানো হয়েছে, সব ট্রেনিং ট্রেনিং দিয়া। মিনওয়াইল ইন্ডিয়া রিক্রুটেড এরশাদ ট্রেনিং এ ছিল নিউ দিল্লিতে, তাকে দিয়া মানে তাকে রিক্রুট করা হয়েছে। আরো 2 অফিসার, যেমন লেফটেন্যান্ট মতিউর রহমান, who actually said to have really shot at Zia. He was also under training in India. এদেরকে এটা কিন্তু আমি শোনা কথা, বিভিন্ন মেটেরিয়াল পড়ার থেকে আমি শুনেছি যে he was also recruited, এবং through them others were also recruited how to get rid of Ziaur Rahman. I had a মানে 79-এ মনে হয় আমি ছুটিতে গেছিলাম, তখন চিটং গেছিলাম, জেনারেল জিয়া মঞ্জুরের সাথে আমার কথা হয়েছিল, অনেকক্ষণ বেশ কথাবার্তা হইলো। তো তখন দেখলাম যে জিয়া মানে মঞ্জুর একটু বিটার এগেইনস্ট জিয়া জিয়া, যদিও I knew they were very close friends, they were very close friends. He was bitter against one point, যে জিয়াউর রহমান এত রাজাকারদেরকে কেন স্থায়ী দিতেছে, যেমন মানে কি জানি ওর নাম, আজিজুর রহমান, হ্যাঁ শাহ আজিজুর রহমান, আজিজুর রহমান, তারপর ইভেন আর্মির ভিতরেও জি 7 থেকে আরম্ভ করে সব মানে রিপ্যাট্রিয়েট অফিসারদেরকে বড় বড় পজিশন রাখছে। হি ওয়াজ এ ভেরি বিটার, এবং মঞ্জুর ওয়াজ এ ভেরি ডাইহার্ড ফ্রিডম ফাইটার, হি কান্ট টলারেট দি মানে নন ফ্রিডম ফাইটার্স। আর মঞ্জুরেরও একটা, হি ইজ অলসো অ্যান অ্যাম্বিশিয়াস অফিসার, হি ওয়ান্টেড টু বি দ্য আর্মি চিফ, এবং মানে এরশাদকে সহ্য করতে পারে না। এসব ঘটনার প্রেক্ষিতে এই যে জিয়াউর রহমানকে অ্যাসাসিনেশনের পেছনে এটা এর পরিকল্পনা এবং স্থানীয় কিছু লোকদেরকে দিয়ে, তার মধ্যে হাসিনাও ছিল, এটা কার্যকরী করা হলো। তারপরের ইতিহাস আমরা সবাই জানি। তারপরে আপনি বলে যে এরশাদ এগেইন জাস্টিস সাত্তারকে সরাই দিয়ে আসে, নিজে এসে বসলো 82-তে। জি তারপরের থেকে পরোক্ষভাবে, যদিও ওভারটলি হয় না, কিন্তু ইন্ডিয়ার কন্ট্রোলই কিন্তু এরশাদের ভিতরে মোটামুটি ছিল। তারপরে আসলো মনে করেন খালেদা জিয়া। খালেদা জিয়া, yes, she was not bad the first term of her administration. She was good, she did good, এবং আমার মনে হয় না সে অতটা প্রো ইন্ডিয়ান ছিল, তবে ইন্ডিয়ার প্রতি হয়তো কিছুটা একটা নমনীয়তা ভাব ছিল। তো জিয়াউর রহমান হয়তো ওরকম টাইপ না, she didn't have that personality of জিয়াউর রহমান, অথবা জিয়াউর রহমান সে ট্রেনিংও তার মধ্যে ছিল না। তবুও I would say her first term was good, but her second term was disastrous, I would say. Terrible. যখন প্রায় ক্ষমতা হাওয়া ভবনে চলে যায়, যখন এই তারেক জিয়া আসে উপরে, তখন থেকে থিংস হ্যাভ গন রং।
and জি all the decisions were wrong. তখন থেকেই বিএনপির পতন শুরু হয়। আরেকটা জিনিস যেটা আপনি উল্লেখ করেছেন যে 15ই আগস্টকে অস্বীকার করা, বলে আপনি তো ওটা বললেন আপনার 5ই আগস্ট, গত বছরের 5ই আগস্টকে আপনি মূল্যায়ন করতে পারবেন না, 15ই আগস্টকে মূল্যায়ন করা ছাড়া 15ই আগস্টকে বাদ দিয়ে এটা করতে পারবেন না, কারণ এটা 15ই আগস্টের একটা মানে কন্টিনিউয়েশন কন্টিনিউয়েশন। আই জি উড সে 15ই আগস্টের পরে একটা হলো ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কু, তারপরে আবার 7ই নভেম্বর, দিস আর অল কানেক্টেড, জি দিস আর অল কানেক্টেড। তারপরে যে পলিটিক্যাল ইতিহাস, তারপরে যে 5ই আগস্টের যে ঘটনা ঘটলো, এগুলো দে আর অল ইন্টার রিলেটেড, এন্ড ইউ to see they all have the same spirit. তারপরে এই 5ই আগস্ট যেটা আপনি সঠিকভাবে বলছেন, আপনার 5ই আগস্টের যে উত্থানটা হয়েছে এটাকে আপনি 15ই আগস্টের মতোই করতে পারেন। আপনি তো অলরেডি বলেছেন যে 15ই আগস্ট ছিল সেকেন্ড লিবারেশন ওয়াজ বাংলাদেশ। ট্রু, আনফরচুনেটলি টুডে আমরা কিন্তু 5ই আগস্টকে লোকে বলে, 15ই আগস্টকে ভুলে কেউ বলতেছে না। এর মধ্যে বড় কালপিট আমি বলবো যে বিএনপি, বিকজ এটা nobody can deny that BNP is a product of BNP, a product of 15th August, isn't it? প্রোডাক্ট অফ BNP is the product 15th August. জি জি অফ কোর্স বেনিফিশিয়ারি Ziaur Rahman is the product of 15th August. জি এবং biggest BNP is also beneficiary product of 15th August. Khaleda Zia, Tariq Zia, all these are product of 15th August. জি 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 Whereas they are denying 15th August. তারা এখন বলতে চায় যে 15ই আগস্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি এই বিএনপির ব্যাপারেই আসছি। আমি ইদানিং ইউটিউবে ফেসবুকে বিএনপি সম্বন্ধে বললে দল কানারা আমাকে যে কি ভাষায় গালাগালি করছে, আপনি বিএনপি দেখেন। আরে বাবা, আমি খালেদা জিয়ার যেখানে প্রশংসার ডিউ সেটা করি, আপনার মতো এক্স্যাক্টলি আমি বলেছি উনার ফার্স্ট টার্ম ওয়াজ ফার বেটার দ্যান দ্য সেকেন্ড টার্ম, কিন্তু ফার্স্ট টার্মেও খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হয়ে নিজের বড় বোনকে মন্ত্রী বানালেন। এইটা কি ধরনের স্বজন প্রীতি? জিয়াউর রহমান বোধহয় কবরের ভিতরে ছটফট করছেন যে আমার স্ত্রী এটা কি করলো, আর বোনকে মন্ত্রী বানালো। এটা যে স্বজন প্রীতি, এটা যে গণতন্ত্রের পরিপন্থী একটা ডিসিশন, এই কথা বলার সাহস বিএনপির বড় বড় এই ব্যাপারে আমি বলতে চাই, এই ব্যাপারে একটা জিনিস বলতে চাই, তাজ ভাই, জিয়াউর রহমান কোনোদিন তার আত্মীয় স্বজনকে তার ক্ষমতার আশেপাশে আসতে দেয়নি, কোনোদিন আসতে দেয়নি। বরং হি হ্যাজ সার্কুলেটেড, যতটুকু আমি, জিয়াউর রহমান হ্যাজ সার্কুলেটেড মানে নোট টু অল মিনিস্ট্রিজ, আমার নাম নিয়ে যদি কেউ কিছু করতে চায় ওটা আমার কাছে পাঠিয়ে দিবা। রাইট, এইটা দ্যাট ওয়াজ জিয়াউর রহমান। সেটাই বলছি। খালেদা জিয়া, তারেক রহমান, দে কুড নট, ওই আইডিওলজি থেকে অনেক দূরে সরে গেছে। ওনার ভাই ওনার দুই ছেলেকে সামলাতে পারেন নাই, যেটা কামাল সিদ্দিকী আমাকে বলছিলেন। যে একদিন আমি বললাম যে ম্যাডাম, আপনার দুই ছেলেকে আপনি বিদেশে পাঠিয়ে দেন, এই দুই ছেলের জন্য আপনার বদনাম হচ্ছে। কামাল সিদ্দিকী আমার বন্ধু লোক, আমার সিনিয়র বড় ভাই বন্ধু লোক, আই নো হিম। খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তিনি আমাকে বললেন, লন্ডনেই বলছিলেন, যে তখন খালেদা জিয়া বললেন কামাল সিদ্দিকীকে, আপনি কি চান আমার ছেলেরা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিক? কোনো ফাইল থাকলে নিয়ে আসেন। তখন কামাল সিদ্দিকী আমাকে বললো, আমি তো ওনার কাছে ফাইল নিতাম না, অন্য কেউ দেয়। যাই হোক, উনি বুঝলাম যে উনি খুব নারাজ। এই জিনিসগুলো যে ইভালুয়েশন না করেন, তাহলে আপনি কোন পথে যাবেন? আজকে আমরা দেখছি ভারত আমাদের হুমকি দিচ্ছে, এবং বিএনপির টপ নেতারা ভারতে গিয়ে যে দাসের মতো ব্যবহার করছে। 18 নির্বাচনের আগে মনে আছে, মির্জা ফখরুল ইসলাম, আমির খসরু মাহমুদ চৌধুরী আর চারজন মিলে দিল্লিতে গেছে, দিল্লি থেকে মোদির সঙ্গে দেখা করতে গেলেন নির্বাচনের আগে। একটা বলেও বুঝবে যে নির্বাচনের আগে ওনারা ভারতে গিয়ে মোদিকে কি বলেছেন। এটাই বলেছেন যে আপনি শুধু আওয়ামী লীগ করেন না, আমাদের একটু দেখেন, আমরাও কিন্তু ভারতের রক্ষা করব। এই যে প্রো ইন্ডিয়ান এলিমেন্ট গুলো, আমি তো নাম বলি ভাই, আমি ভয় পাই না। আমি কোনো মন্ত্রীও হতে চাই না, অ্যাডভাইজারও হতে চাই না। আমার আল্লাহর ফজলে অনেক পয়সা করি আছে, আমি কোনো পয়সা করিও চাই না। সুতরাং আমি স্পষ্ট কথাটা বলে দিই,
তারা ভারতের ব্রিফ ক্যারি করেন। এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী দিল্লিতে গিয়ে অমিত শাহর সামনে দাঁড়িয়ে আছেন, বডি ল্যাঙ্গুয়েজ, অমিত শাহ চেয়ারে এভাবে বসে আছেন আর আমির খসরু মোহাম্মদ চৌধুরী এইভাবে দাঁড়িয়ে আছেন। এটা আমি তো আর জ্যাকব মিল্টনের মতো গালাগালি করতে পারি না। জ্যাকব মিল্টন গালাগালি করে আমির খসরুকে এমন কিসের বাচ্চা বলায় বাদ রাখে নাই, ওটার আমি ঘোর প্রতিবাদ করি। কিন্তু ব্যাপারটা তো তাই, বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা ভারতে যাচ্ছেন, বারবার ভারতে যাচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা শাসনতান্ত্রিক নাকি সংকট সৃষ্টি হবে, চুপ্পুকে নিষিদ্ধ করা যাবে না। এবং মির্জা সাহেব বললেন যেদিন বঙ্গবন্ধু, আমি বঙ্গবন্ধু বলি না, শেখ মুজিবের মূর্তিগুলো যেদিন ভাঙা হলো আমি খুব কষ্ট পেলাম। রুমিন ফারহানা বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে আমি কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ, চোখে নাকি আর পানি নাই। এই যদি রোল হয়, এখন আপনি বলেন এটার কি উত্তর দিবেন? বিএনপি নাকি এখন হেফাজত ইসলামকে নিয়ে, আচ্ছা হেফাজত ইসলাম একটা পলিটিক্যাল এন্টিটি হতে পারে, এরা সরকার চালাতে পারে। ভাই আমি বললে বলে যে আমাকে বলে আপনি নাস্তিক। আরে ভাই আমি নাস্তিক না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়া লোক, রোজা রাখা নামাজ পড়া লোক, ওমরা করা লোক, আমাকে নাস্তিক বলে বলুক। কিন্তু ভাই হেফাজত ইসলাম এই যে কমি মাদ্রাসায় পাশ করা, তাদেরকে আপনি কি বানাবেন? মন্ত্রী বানাবেন? তাদের কি বানাবেন? স্টেট মিনিস্টার বানাবেন? কোয়ালিশন করলে তো বিএনপির মন্ত্রীদের মন্ত্রী বানালেন, হেফাজত থেকে আপনাকে 4-5 জন মন্ত্রী বানাতে হবে এবং তাদের সঙ্গে আপনি আন্ডারস্ট্যান্ডিং আসবেন। শরিয়া আইন চালু করতে হবে। কাদের শরিয়া? শিয়া না সুন্নি না হানাফি? এবং এখানে মানে দেওবন্দি নাকি আলিগড়, মানে কারা শাসন করবে? সুফিবাদ নাকি কট্টর ওয়াহাবিজম? এই ঝামেলাটা যদি মনে করেন তর্কের খাতিরে ধরে নেই, বিএনপি আবার বলছে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে, তার মানে রিফর্ম টিফর্ম বাদ দাও, আমরা নির্বাচন করব। আমি আমার অনুষ্ঠানে বলছি হাসিনা থাকলে তো 29 আগে নির্বাচন হতো না, নির্বাচন ডিউ ছিল 2029। ইউনূস সাহেব ক্ষমতায় বসেছেন, বসার পর আপনাদের অস্থির হয়ে গেছেন কেন? হাসিনার বিরুদ্ধে তো 2023 সালের 28শে অক্টোবর মির্জা আব্বাস বলছেন যে মির্জা ফখরুল দৌড়াইয়া পালাইয়া গেছেন। আমার কথা না, তার কলিগ বলছেন যে মির্জা ফখরুল, ওই এক রিক্সাওয়ালা ভদ্রলোক বলেছিলেন যে বিএনপি কই এখন, বিএনপি আনসার দেখলে দৌড় মারে। পুলিশও না, আনসার দেখলে বিএনপি দৌড় মারে, এটা একজন রিক্সাওয়ালা ভাইয়ের পারসেপশন। সেখান থেকে তারা বিড়াল থেকে এখন বাঘ হয়ে গেছেন, তারা এখন ইউনূসকে সরাইয়া দেবেন। আরে ভাই ইউনূস সাহেব যখন শপথ নেন তিনি কি 3 মাস 3 বছর 5 বছর এরকম কোন চুক্তিবদ্ধ চাকরি তো না, এটা উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এটা অবশ্য আমি নিন্দা করি যে উনি চুপ্পুর প্রধান উপদেষ্টা হয়েছেন, হি শুড হ্যাভ বিকাম দ্য প্রেসিডেন্ট। যাই হোক, প্রধান উপদেষ্টার কোনো চাকরির মেয়াদ নাই যে আপনি এতদিন পরে আপনি চাকরি ছেড়ে দেবেন। এরা বারবার বলছে অনির্বাচিত সরকার আমরা সমর্থন করি না। আরে বিপ্লবের লেজিটিমেসি তো নির্বাচনের চাইতে বেশি। নির্বাচন হলে আপনারা 40-45% ভোট পেয়ে ফার্স্ট পাস দ্য পোল, এই ব্রিটিশ সিস্টেমে আপনারা জিতে জয়লাভ করেন। আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কেউই কিন্তু 51% সমর্থন নিয়ে সরকার গঠন করেনি। তারা মাইনরিটি সরকার, মাইনরিটি কোয়ালিশনে ভাগাভাগি হয়ে যাওয়াতে তারা বেশি, সবার চেয়ে বেশি ভোট তাদের আছে কিন্তু মেজরিটি নেই। ওইটাকে বলছেন গণতান্ত্রিক। আর ডক্টর ইউনূসের আমি অনেক ক্রিটিসাইজ করি, আমি বলি ডক্টর ইউনূসের সরকার কোমর ভাঙা সরকার, কিন্তু এই কোমর ভাঙা সরকারের লেজিটিমেসি তো এই 72 সালের শেখ মুজিব সরকারের চাইতে বেশি ছাড়া কম নয়। কারণ কোটি কোটি লোক হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে 2000 মানুষ মারা গেল, তাকে উৎখাত করলো এবং সেই বিপ্লবের ফসল হচ্ছে ডক্টর ইউনূস, তাকে তারা নির্বাচিত করে আনলো। এইটাকে যারা অবৈধ সরকার বলে, অনির্বাচিত সরকার বলে, তাদের এজেন্ডা হচ্ছে ভারত। ভারত যেটা বলে নির্বাচন দাও নির্বাচন দাও, সেটা আমরা এখন মির্জা ফখরুলদের মুখে শুনি। বিএনপি অনেক লোকজনকে ব্রেইন ওয়াশ করে ফেলেছে। তবে আমি মনে করি বিএনপির একটা বিরাট অংশ এই মুহূর্তে বা ডিসেম্বরে বা জুনে নির্বাচন হোক, সংস্কার আমরা পরে করব, এটা পছন্দ করে না। জি তাজ ভাই, জি তাজ ভাই আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। আপনাকে বলছি আপনি আমার থেকে অনেক অভিজ্ঞ লোক, আপনি বিবাদ দিয়েছেন। আমি একটা জিনিস বলবো যে বিএনপি has lost its orientation.
it has drifted away from Ziaur Rahman's ideology. আমি একটু একটু এক সেকেন্ডের জন্য ইন্টারফেয়ার করি। যারা রাশেদ চৌধুরীকে জানেন না, তিনি কিন্তু জিয়াউর রহমান এবং বিএনপির উপর যত সফট, যত প্রো বিএনপি, যারা এই 15ই আগস্টের বিপ্লবীদের ভেতরে, তার সেটা হচ্ছেন রাশেদ চৌধুরী। আর রাশেদ চৌধুরীর মুখের থেকে শুনতে পাচ্ছি আমরা যে বিএনপি মিসগাইডেড। বলেন আপনি। Exactly. I was the strongest supporter of BNP during Hasina time. জি, During Hasina, যদিও ওই যে মানে দিল্লিপন্থী যারা দিল্লিতে গেছিল ওই তোষামোদি করার জন্য, সেসব ব্যাপারে আমিও অনেক ক্রিটিসাইজ করেছি আমার লেখালেখির মাধ্যমে, এবং তারা যে একটু প্রো আওয়ামী, প্রো ইন্ডিয়ান একটা স্টান্স নিচ্ছে, আই টোটালি ডিসএগ্রি উইথ অল দিস থিং। তাদের ধারণা তাদেরকে ক্ষমতায় যেতে হলে ভারতের আশীর্বাদ নিয়ে যেতে হবে, তারা যেতে পারবে না। কিন্তু আমার একটা কথা, এটা কেন বিএনপি লোকদের মাথায় ঢুকতেছে না যে দিল্লি হাসিনার এগেনস্টে যদি বিএনপি কে তারা চুজ করবে, দিল্লি যদি মানে ইন্ডিয়া হাসিনার এগেনস্টে যদি বিএনপি নিতে, হাসিনা কি দোষ করলো? বরং হাসিনা যা দিছে ইন্ডিয়াকে সে নিজেই স্বীকার করছে 2018-এ, আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন তা অস্বীকার করতে পারবে না। যেখানে হাসিনা উজাড় করে দিয়েছে, পুরো বাংলাদেশকে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার কাছে, সেখানে বিএনপি কে কেন তারা দিতে যাবে? কারণ মাথা কি এতই খারাপ হয়ে গেছে যে আমরা হাসিনাকে বাদ দিয়ে মানে খালেদা বা তারেক জিয়ারে বসাবে ওখানে? কোন কোন মানে লজিকে তারা এটা করতে যাবে? এটা কেন বিএনপি লোকদের মাথায় ঢুকে না? এটা কেন এখনো তাদের মাথায় এটা ঢুকতেছে না যে ভারতের পক্ষে গিয়ে তারা কি অর্জন করতে যাবে? বরং ভারতের পক্ষে, আওয়ামীদের পক্ষে যায় তারা বাংলাদেশের লোকজনের বিপক্ষে যাচ্ছে। একটা বেইমানি করা হচ্ছে লোকজনের সাথে, একটা বিদ্রোহী করা হইতেছে লোকজনের সাথে। আমার তো সন্দেহ লাগে তাজ ভাই, এরা যদি 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যদি নির্বাচন হয়, বিএনপি মানে খুব একটা ভালো করতে পারবে না। তাদের এখনকার যে মনোভাব, এই মনোভাব যে নিয়ে থাকে, তারা খুব একটা ভালো করতে পারবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস হলো, আজকাল একটু ইন্টারফেয়ার করি, এই যে যারা মনে করেন যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে যদি চুজ করতে হয়, ইন্ডিয়াতে যে সরকারই আসুক, বিজেপি বা কংগ্রেস যারাই আসুক, আওয়ামী লীগকে নেবে, যে এটা প্রমাণিত না, তারা বলবে প্রমাণিত বন্ধু। আর যে যারা আমাদের বিরুদ্ধাচরণ করেছে, জিয়াউর রহমানের বংশধর, জিয়াউর রহমানের দল, তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। তো ভারত যেটা চাইছে যে বাংলাদেশে একটা ডিসঅর্ডার, ক্যাওস, সিভিল ওয়ার লাগিয়ে দেই, বিএনপি বনাম আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা দিল্লির ফরমায়েশ, যেটা সার্ভ করছে বিএনপি। বিএনপির লজিকটা আমরা বুঝি না, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? ফ্যাসিস্ট পার্টি, মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি, হিটলারের নাৎসি পার্টি এক্সিস্ট করে না, তাহলে বিএনপি, আওয়ামী লীগ যারা এত লোক হত্যা করলো, গুম করলো, তারা কেন লেজিটিমেট পার্টি হিসেবে থাকবে? এটা মির্জা ফখরুলদের মাথায় ঢোকে না। আমি শেষ কথাটা বলে আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। তারেক রহমান একটা লাইভ শো করেছেন, দেখলাম, খুব সুন্দর কথা বলেছেন। উনি বলছেন যারা ধরেই নিয়েছেন যে আমরা একটা সবচাইতে জনপ্রিয় দল, সবচাইতে বড় দল, আমরা নির্বাচন হলেই ক্ষমতায় যাব, এই ধরনের কোনো গ্যারান্টি কিন্তু নাই। তারেক রহমান বলছেন, ভিডিও তারেক রহমানও বলেছে, এই কালকেই বোধহয় বলেছেন। তো তারেক রহমান যেটা বলছেন আর মির্জা ফখরুল রহমান ইসলামরা যা বলেন, এটা দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখন দেশে যে ক্যাওটিক অবস্থা, আপনাকে শেষ প্রশ্ন আমি করছি, জেনারেল ওয়াকারুজ্জামানের রোল, উনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, কবে নির্বাচন হবে, ইউনিফর্ম পরে উনি বলেন 600 লোককে আমি শেল্টার দিয়েছিলাম, পরে তাদের ইচ্ছা অনুযায়ী আমি ছেড়ে দিলাম। এই যে বেআইনি কাজগুলো উনি করেছেন, এবং উনি বলছেন আর্মি কাউকে হত্যা করে নাই। আজকে একটা খবর দেখলাম, 5 জন সিনিয়র আর্মি অফিসারকে, 2 জন ব্রিগেডিয়ার, একজন কর্নেল, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, এই 5 জনকে হাউস অ্যারেস্ট করা হয়েছে, যারা মানুষ হত্যায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। এখন আপনি কি মনে করেন যে যাদের গ্রেপ্তার করা হয়েছে এদের বিচার হবে, এবং বিচার হলে কি এদের শাস্তি হবে? এবং ওয়াকারুজ্জামানদের রোল আপনার কি মনে হয়? এটা আপনার শেষ প্রশ্ন।
থ্যাংক ইউ তাজ ভাই। আমি ওয়াকারুজ্জামানের প্রশ্ন একটু পরে আসছি, মাঝখানে আমি একটু মানে প্রফেসর ইউনূসের ব্যাপারে একটু কথা বলতে চাই। আমার মনে হয় 5ই আগস্টের পরে যে ছাত্ররা বা যারাই ইউনূসকে মানে সিলেক্ট করে তাদের ইন্টারিম সরকারের প্রধান হওয়ার জন্য, this was the best decision they could ever make. I To agree. me, whatever Yunus has done so far, I would say after Ziaur Rahman, he's the second best thing that can happen to Bangladesh. Exactly. এককালে কিন্তু আমি ইউনূসেরও মানে ক্রিটিসাইজ করেছি যখন সে মুশকিলে ছিল হাসিনার আন্ডারে, বিদেশ থেকে শত শত হোমরা চোমরাদের গণ্যমান্য লোকদের সুপারিশ এনেছে তার সাহায্য করার জন্য, কিন্তু 180 মিলিয়নের লোক জন্য তিনি চিন্তা করেন নাই। তখন ওনার অন্যরকম হয়তো চিন্তা ভাবনা ছিল। আমি তখন I was critical of him because he should have thought for the people of the country rather than himself. I was critical, but today after 5th August, whatever he has done today, আপনারা তার দেশের সংস্কারের কথা বলেন, চায়না ভিজিটের কথা বলেন, ব্যাংকক ভিজিটের কথা বলেন, I think he is the best thing for the country. Even এখন কিন্তু একটা মানে কথা উঠছে যে he should remain another 5 years or 4 years. What is, আমি 5 বছর 4 বছর বলি না, অন্তত আমি 10 বছর বলেছি। 10 বছর উনি এমন, he is 85 years old. He cannot continue that long also. I think as long as he can give something to the country, let him continue. That is my thing. And as I say, after Ziaur Rahman is the best thing that can happen to Bangladesh. And those who are BNP and others are talking to remove him, they are talking India's voice. They're talking of what the India want, because এর না সরালে ইন্ডিয়া শান্তি পাচ্ছে না। যে জন্য আমি একটা কিছুদিন ওই ইমেইলে একটা করেছি, আমার একটা ভয় হচ্ছে যেভাবে জিয়াউর রহমানকে এলিমিনেট করা হয়েছে, আই এম অ্যাফ্রেড ইউনেস্কো সেইভাবে সরানোর কোন একটা পরিকল্পনা দিল্লিতে হচ্ছে কিনা, এটা আমার একটা ভয়। এই জন্য, এবং এতে ইন্ধন যোগাচ্ছে আমাদের বিএনপি এবং অন্যান্য লোকরা। এই জন্যই আমার একটা ভয় হয়, এটা একটা চিন্তা করার বিষয়। আচ্ছা, আপনার এখন নেক্সট প্রশ্ন হইল যেটা ওয়াকারুজ্জামান। ইয়েস, এটা অবধারিত সত্য যে 5ই আগস্টের বিজয় আর্মির সাপোর্ট ছাড়া হইতো না, অথবা আরো দীর্ঘায়িত হতো, আরো ক্ষয়ক্ষতি হতো। সেদিনের ওয়াকারের রোলটা আমি বিভিন্ন আমার লেখালেখিতে আমি বলেছি, ইট ওয়াজ the best thing he could do. যদিও জানি ওয়াকারুজ্জামান ভারতের নিয়োগপ্রাপ্ত এবং ওয়াকারুজ্জামান হাসিনা রিলেটেড, কিন্তু আপনার হয়তো মনে আছে 3রা অগাস্টে সেনা কুঞ্জে একটা মিটিং হয় অফিসারদের। সেই মিটিং এর মধ্যে জুনিয়র অফিসাররা বলে দিয়েছে, আমরা জনগণের বিরুদ্ধে যাব না, আমরা গুলি করব না। দ্যাট ওয়াজ দি টার্নিং পয়েন্ট। That was the turning point, and Walker has decided he can't go against his majority army. হয়তো সিনিয়র অফিসার কিছু ছিল তার পক্ষে, কিন্তু majority they were with the people, and he also decided to be with the people. And that's why on 15th August, the way he handled the situation, I think he did the right thing. এখন অনেকে বলে সে হাসিনাকে যেতে দিল কেন? হাসিনাকে যেতে না দিলে কি হতো? যেভাবে মানুষের ঢল আসতেছিল, যে সুনামিটা হচ্ছিল, ওরা সামনে বলতো ছেড়ে বেড়ে ফেলতো হাসিনাকে। That would have not been a good scene, and would have been a scandal. And to me, that could have given a pretext for India to march in. I think that's how Walker, on that day, he played a good role. And পরবর্তী পর্যায়ে এই পর্যন্ত he has been saying that he supported the interim government. Yes, যেটা উল্লেখ করলেন যে 600 কতকে সে নিজে স্বীকার করেছে, আমি শেল্টার করেছি so that people do not take law in their own hands, এবং তাদেরকে অনেকেরই সেফ এক্সিট দিয়ে চলে যেতে সাহায্য করেছে। I was critical about it, and it was wrong. I think he should be answerable to it, why he did so. And he did not say anything so far. And এখনো কিন্তু আর্মির ভিতরে অনেক টপ এশেলনের লোক আছে যারা হাসিনার পক্ষে,
এদেরকে ওই আপনি 5 জনের কথা বললেন, তারা কি জন্য মানে অ্যারেস্ট হয়েছে জানি না, যে কোনো কারণে, কিন্তু বড় বড় হোমরা চোবরাদের মধ্যে এখনো কিন্তু কিছু কিছু প্রো আওয়ামী এলিমেন্ট আছে। আনলেস দে আর রিমুভড, আর্মি ক্যানট বি মানে এট পিস, এন্ড আর্মি ক্যানট বি আমি রিয়েলি। এটা বলি আজকের অনুষ্ঠান শেষ করছি। ওই যে জি। লেফটেন্যান্ট জেনারেল আকবর, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তারা নাকি কেমনে কেমনে কোন কি ফাঁক দিয়ে জেল থেকে বেরিয়ে তারা বিদেশে চলে গেল। এটা অনেকেই তো, যে আরাফাতকে শুনছিলাম অ্যারেস্ট করছে, সে কেমনে চলে গেল। কেউ চলে তারপরে গেল। ওই ফরেন মিনিস্টারকে নাকি শুনছিলাম অ্যারেস্ট করছে, সেও চলে গেল। দিস আর অল আর্মির সহযোগিতায় হয়েছে। জি জি, তো এটা খুবই হিনাস ব্যাপার। তো আমি আজকের আমাদের আলোচনা শেষ করছি। আমি রাশেদ চৌধুরীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি ওয়াকারুজ্জামান সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, যে উনি বাধ্য হয়েছিলেন, জুনিয়র অফিসাররা যেহেতু তার সঙ্গে নাই, লেফটেন্যান্ট কর্নেল এন্ড বিলো, তো উনি কি এই কর্নেল এবং ব্রিগেডিয়ার দিয়ে দেশ শাসন করবেন, হাসিনাকে রেখে দেবেন? পারতেন না। বাধ্য হয়ে বাই ডিফল্ট ওনাকে এটা করতে হয়েছে, নট বাই ডিজাইন, বাই ডিফল্ট। দুই রকমের কাজ হয়, একটা মানুষে ইচ্ছা করে করে, আর একটা অনিচ্ছা সত্ত্বেও, এছাড়া কোনো উপায় ছিল না। তো ওয়াকারুজ্জামানের এটা না করে কোনো উপায় ছিল না। তবে সুপ্ত বাসনা আছে তার ক্ষমতায় থাকার জন্য, যে জন্য নামাজের ইমামতি করে ওই ছবি পত্রিকায় ছেড়ে দিচ্ছেন, যেটা মিশরে জেনারেল সিসি করেছিলেন। সিসি ইমামতি করে নামাজ পড়ছেন, ছবি দিচ্ছেন, পরে পলিটিক্যাল স্ট্যান্ড আর কি। আপনার মনে আছে এরশাদ প্রতি জুম্মাবারে একটা মসজিদে যায় বলতেছেন, আমি স্বপ্নে দেখছি এখানে নামাজ পড়ছি। এগুলো হলো ইডিয়টিক। এগুলো আমাদের দেশের লোকজন যথেষ্ট সচেতন, এগুলো দিয়ে এই সমস্ত গিমিক দিয়ে কাজ হবে না। জেনারেল সাহেব এগুলো চিন্তা করা উচিত। যাই হোক, রাশেদ চৌধুরীদের মতো ব্রাইট অফিসার যদি আমাদের কমান্ডে থাকতেন আর্মিতে, থিংস উড হ্যাভ বিন মাচ ডিফারেন্ট আমি মনে করি। আপনাকে আমি ফ্ল্যাটারি করছি না, আপনার ক্যারিজমা, আপনার সবকিছু দিয়ে আমি চিন্তা করলে মনে করি আপনাদের মতো অফিসারদের এখন বাংলাদেশ আর্মির, নেভি, এয়ারফোর্সের কমান্ডে থাকা উচিত। যেটা শুনলাম নেভির চিফ সম্বন্ধে, তিনি নাকি মানি লন্ডারিং এ সাহায্য করেছেন, যেটা বলছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান কালকে একটা শোতে উনি বলেছেন। তো এগুলো শুনলে ভয় লাগে, যে জেনারেলরা যদি এইভাবে মানি লন্ডারিং এ সাহায্য করে, তারপরে এয়ারফোর্সের এক চিফ তো টাকা পয়সা চুরি চুরি করে বদনাম হয়ে গেলেন, দেশে না দেশের বাইরে জানি না। তো যাই হোক, এই চুরি চামারি করে দেশ শাসন করলে দেশে শান্তি আসবে না। এবং যে দলই ক্ষমতায় আসুক, তারা যদি তাড়াহুড়া করে এই রিফর্মস ছাড়া শুধু নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে আসবো, পুরনো মুখগুলো আবার আসবে, দেশটাকে লুটে পুটে খাবে। এদিকটা আমাদের চিন্তা করে দেখা দরকার। শেষ কথা হচ্ছে, রাশেদ চৌধুরী ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি কষ্ট করে আমার অনুষ্ঠানে এসেছেন। ভবিষ্যতে আপনাকে দেখবো আবার, এই আশা করে আমি ইনকিলাব জিন্দাবাদ এই কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। রাশেদ ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তাজ ভাই, আমার শেষ কথা, আপনাকে পুনরায় ধন্যবাদ। আপনি আপনার এই শোতে আমাকে আমন্ত্রণ দিয়েছেন, সম্মান দিয়েছেন। I am really honored to be such a knowledgeable historian person to be in your show. এবং আপনি যেসব গুণাগুণ আমার কাছে বলেছেন, অত গুণা বলে আমার মধ্যে আছে কিনা জানি না, তবে বাংলাদেশে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মিতে আমার চেয়ে অনেক ভালো ভালো গুণাবলীর লোক আছে, ভালো আছে। তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি আমার ছোট্ট গুণে, ক্ষুদ্র গুণে যতটুকু পেরেছি, 71-এ অবদান রেখেছি, 75-এ অবদান রেখেছি, বাংলাদেশ দূতাবাসে চাকরি করছি 20 বছর। সেই দূতাবাসে যতটুকু সম্ভব আমার সর্বক্ষমতা আমি দেশকে সাহায্য করেছি। এখন আমার একমাত্র উদ্দেশ্য দেশের ভবিষ্যৎ যে কিভাবে ভালো হয়। রাজনীতি আমি বুঝি না, রাজনীতি কে কি করে আমি জানি না। আমি চাই যে দেশের ভালো। এই জন্যই লোকজন চায় যে, যেটা আপনিও চাচ্ছেন, যে প্রফেসর ইউনূস যতদিন পারেন উনি দেশটাকে চালান। কারণ এই পর্যন্ত গত 7-8 মাসে উনি, আমাকে কেউ বলুক যে এই কাজটা উনি খারাপ করেছেন, এই পর্যন্ত উনি যতটা করেছেন সবকিছুই ভালো করেছেন। এবং অন্য কারো পক্ষে এসব করা সম্ভব হতো কিনা আমি জানি না। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, বিএনপি যত কিছু করুক না কেন ভারত তাদেরকে ক্ষমতায় আসতে কোন রকম সহায়তা করবে না। কিন্তু ভারতের কিছু নেতারা, তারা সবসময়
বিএনপির কিছু নেতারা তারা সবসময় ভারতের গোলামি করতেছে এবং ভারত তাদেরকে আশা দিয়েছে তাদেরকে সহায়তা করবে, সেই আশা নিয়ে তারা এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কথা বলছে। দেখতে দর্শক কল রশিদের আচরণ শুনেছেন, শুনে আপনার কাছে কেমন মনে হয়েছে? তিনি যে মন্তব্যগুলো করেছেন, যে আলোচনাগুলো করেছেন, সেই আলোচনাগুলো আসলে যুক্তি কিনা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।